আজকে তাহলে আমরা পড়ব অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এবার দেখো অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা কোথায় অবস্থিত। এই যে আমাদের দুপাশে শরীরে দুটো কিডনি আছে বা বৃক্ক আছে, সেই বৃক্কের ঠিক মাথার উপরেই অ্যাড্রেনাল গ্ল্যান্ড অবস্থিত। অর্থাৎ দুপাশে দুটো কিডনি, তার মানে দুটো অ্যাড্রেনাল গ্ল্যান্ড অবস্থিত। এবারে এই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে যদি লম্বালম্বি ভাবে কেটে ফেলা যায় তাহলে দুটো স্তর দেখা যায়। এই যে একটা দেখছো মাঝের হলদে রঙের এই স্তর, এই স্তরটার নাম হচ্ছে কর্টেক্স। কিসের কর্টেক্স? অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্স। কর্টেক্স মানে বাইরের অংশ, তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্স, তাহলে অ্যাড্রেনাল কর্টেক্স। আর এই যে ভেতরের গহ্বর মতো জায়গা লাল অঞ্চলটা, এর নাম হচ্ছে মেডুলা। ভিতরের অংশ মেডুলা বা মেডালা, তাই যেহেতু অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মেডালা তাই জন্য এর নাম অ্যাড্রেনাল মেডালা। তাহলে প্রথমে আমরা জানবো যে এই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড মানব দেহের কোথায় থাকে। মানব দেহের কোথায় থাকে না, মানুষের উদর গহ্বরে মেরুদণ্ডের দুপাশে অবস্থিত দুটি কিডনি বা বৃক্কের উপর প্রান্তের সঙ্গে সংলগ্ন থাকে। মানুষের শিরদাঁড়া রয়েছে, শিরদাঁড়ার দুপাশে দেখেছো দুটো কিডনি বা বৃক্ক থাকে শিমের বীজের মতন, সেই দুটো বৃক্কের উপরেই থাকে, উপর প্রান্তে সংলগ্ন থাকে হচ্ছে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এবার অ্যাড্রিনাল গ্ল্যান্ডের আরো একটা নাম আছে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের নামটা কি? আর একটা নাম হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল গ্ল্যান্ড কেন বলছি? তা সুপ্রা মানে উপরে, সুপার থেকে সুপ্রা উপরে, আর রেনাল মানে কিডনি সম্পর্কিত যে কোনো জিনিস রেনাল বা নেফ্রন ইত্যাদি ভাবে বোঝানো হয়ে থাকে। তাহলে এখানে রেনাল মানে কিডনি সম্পর্কিত আর সুপ্রা মানে উপরে, তাহলে কিডনির উপরে থাকে বলে এই গ্রন্থিকে মানে অ্যাড্রেনাল গ্রন্থিকে আরো একটা নামে অভিহিত করা হয়, সেটা হলো সুপ্রারেনাল গ্ল্যান্ড। এইবার এই যে আমরা দেখলাম একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে দুটো অংশ রয়েছে, প্রত্যেকটা স্তর থেকে হরমোন বেরোয়। এই যে বাইরের যে কর্টেক্স থেকে, এই কর্টেক্স থেকে কি বেরোয়? দু রকমের হরমোন বেরোয়। একটা হচ্ছে মিনারেলো কর্টিকয়েড হরমোন, আর একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড হরমোন। এদের কর্টিকয়েড হরমোন কেন বলা হয়? এরা কর্টেক্স অঞ্চল থেকে বেরোয়, আর এড মানে হচ্ছে স্টেরয়েড। স্টেরয়েড একটা কেমিক্যাল মানে রাসায়নিক পদার্থ, সেই জিনিসটা এই হরমোনগুলোয় পাওয়া যায়। এই মিনারেল মানে মিনারেল সম্পর্কিত, মানে খনিজ পদার্থ সম্পর্কিত এই হরমোনটা, এবং স্টেরয়েড হরমোন এই জন্য নাম। এবং বেরোয় কোথায়? কর্টেক্স থেকে। সুতরাং অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্স থেকে যে দুটি হরমোন বেরোয় তার একটির নাম হচ্ছে মিনারেলো কর্টিকয়েড হরমোন, আর একটার নাম হচ্ছে গ্লুকোকর্টিকয়েড হরমোন। গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ জনিত কিছু ফাংশন আছে, কার্যকারিতা আছে। তাহলে এই যে দুটো হরমোন, এই দুটো হরমোনের প্রকৃতি কি না, তারা হচ্ছে স্টেরয়েডাল হরমোন বা প্রকৃতিতে স্টেরয়েড ঘটিত। এবার দেখবো অ্যাড্রেনাল মেডালা। অ্যাড্রেনাল মেডালার ভেতর থেকে কি বেরোয়? অ্যাড্রেনালিন হরমোন আর নর অ্যাড্রেনালিন হরমোন। অ্যাড্রেনালিন হরমোনের আর একটা নাম হচ্ছে এপিনেফ্রিন, আর নর অ্যাড্রেনালিনের আর একটা নাম হচ্ছে নর এপিনেফ্রিন। এই এপি কথাটার মানে উপরে, আর একটু আগে বললাম নেফ্রন কথাটা বৃক্কের সম্পর্কিত, তাই জন্য মানে বৃক্কের উপরে ভিতরে থেকে নেফ্রনের সঙ্গে জড়িত আছে, তাই জন্য এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন, নন অ্যাড্রেনালিন, আর অথবা বলবো এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন হরমোন। এবার প্রত্যেকটা হরমোনের কার্যকারিতাগুলো আমরা কিভাবে মানুষের দেহে কাজ করে এবার আমরা সেইটা বুঝে নেব। তাহলে এই দেখো এঁকেছি একটা বৃক্কর উপরে একটা ছোট করে অ্যাড্রিনাল গ্রন্থি এঁকেছি। এবার এই অ্যাড্রিনাল গ্রন্থিটা যেরকম দেখিয়েছিলাম আগে দেখলে যেরকম
এই অ্যাড্রেনাল গ্রন্থিটাকে লম্বালম্বিভাবে লম্বচ্ছেদ করেছি, করে কি ওপর অংশটা কর্টেক্স, ভিতর অংশটা মেডুলা। এইবার কি হচ্ছে, আমাদের এই হরমোনটা কি করে, বিভিন্ন রকমের কাজ করে। অনেকগুলো হরমোন আছে, তোমরা পড়লে 4টে টোটাল হরমোন আছে। সেই হরমোনগুলো কি কাজ করে প্রথমে দেখতে হবে কখন করে। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড আমাদের প্রথমে একটা যে কাজটা করে সেটা হচ্ছে সংকটকালীন সময়ে ওরা আমাদেরকে একটা উদ্দীপকের সাহায্যে, সংকটকালীন সময়ে বা আপদকালীন সময়ে আমরা কি করে সেটার সঙ্গে সম্মুখীন হব সেইটার জন্য আমাদের সাহায্য করে। যেমন ধরো এই যে সংকটকালীন সময় অর্থাৎ বিপদের সময়, এই বিপদটা বা এই যে এটা একটা ধরনের স্ট্রেস, মানে এটা এক ধরনের মানুষের উপর প্রেশার বা চাপ। এই চাপটা যদি অল্প সময়ের জন্য হয়, যেমন ধরো তুমি একটা সাপ দেখলে বা কেউ তোমাকে ছুরি হাতে মারতে আসছে, তখন তুমি কি করবে, হয় তুমি সাপটাকে মারবে অথবা তুমি সাপটাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। তাহলে হয় এভাবেই তুমি নিজেকে রক্ষা করবে। তো এই যে স্বল্পকালীন যখন সংকট হয়, যখন আমাদের স্ট্রেস হয় বা প্রেশার বা চাপ হয়, তখন কি হয় না, এই যে দেখছো এটাকে আমি এঁকেছি হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস ব্রেনের সঙ্গে থাকে, ব্রেনের মধ্যে। তো সেই হাইপোথ্যালামাস থেকে এক ধরনের নার্ভ তন্তু, একে বলা হয় নিউরন। নিউরন, এই নিউরনটা কি করে, সমস্ত উদ্দীপনাগুলোকে আমাদের বহন করে নিয়ে যায়। তোমরা যখন ব্রেন পড়বে তখন তোমরা, বা নার্ভাস সিস্টেম পড়বে তখন তোমরা জানতে পারবে এই নিউরনের ফাংশন বা কাজটা কি। তাহলে সংকটকালীন যে সময়, এই বিপদের সময়টা, এটা এক ধরনের উদ্দীপনা বাহ্যিক। তো এই উদ্দীপকটা কি করে, এই উদ্দীপনাটা আমাদের ব্রেন থেকে কি করে নিউরনের মাধ্যমে কোষায় নিয়ে আসে সুষুম্না স্নায়ু। সুষুম্না স্নায়ু কোথায় আছে, আমাদের যে শিরদাঁড়া বা মেরুদণ্ড তার ভেতরে রয়েছে। সুষুম্না একটা কাণ্ড আছে, সেই তার পাশে যে স্নায়ু বা নার্ভগুলো থাকে সেগুলোকে বলা হয় সুষুম্না স্নায়ু। তো নিউরনটা কি করে, সুষুম্না স্নায়ুতে ওই উদ্দীপকের উদ্দীপনাটা অর্থাৎ বিপদ ঘটেছে এই কথাটা সুষুম্না স্নায়ুতে এসে জানায়। সুষুম্না স্নায়ু থেকে আর একটা নিউরন, সে এবার আমাদের এই কিডনির উপরে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে, সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মেডুলাতে এসে পৌঁছায়। মেডুলাকে বলে যে তুমি এবার হরমোন ক্ষরণ করো, হরমোন তৈরি করো, তাড়াতাড়ি এই বিপদ থেকে রক্ষা পেতে হবে। তখন অ্যাড্রেনাল মেডুলা কি করে না, অ্যাড্রিনালিন ও নর অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ করে। তাহলে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কি হচ্ছে, এই অ্যাড্রেনাল, এই উদ্দীপকটা কি হয়, কোথা থেকে আসে, কোথায় এলো, অ্যাড্রেনাল মেডালাতে। তাহলে যখন আমাদের স্বল্পকালীন সংকট হয় তখন কি হয়, অ্যাড্রেনাল মেডালা থেকে যে হরমোন বেরোয়, অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন, সেই হরমোন দুটোই আমাদের স্বল্প সময়ের যে বিপদ বা সংকট সেখান থেকে আমাদের রক্ষা করে। এই জন্য অ্যাড্রেনালিন ও নর অ্যাড্রেনালিন হরমোনের আর একটা নাম আপদকালীন বা সংকটকালীন হরমোন। এবার দেখা যাচ্ছে এই যে এর আর একটা নাম আছে, এই অ্যাড্রেনালিনের নাম হচ্ছে এপিনেফ্রিন আর নর অ্যাড্রেনালিনের নাম হচ্ছে নর এপিনেফ্রিন। তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় যে স্বল্পকালীন সংকটের সময় অ্যাড্রেনাল গ্রন্থির কোথা থেকে কি হরমোন নিঃসৃত হয়, তখন বলতে হবে স্বল্পকালীন বা স্বল্পমেয়াদী সংকট সময়ে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মেডুলা অংশ থেকে অ্যাড্রেনালিন ও নর অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হয়। কিভাবে নিঃসৃত হয় না, মস্তিষ্ক থেকে যে হাইপোথ্যালামাস আছে, সেই হাইপোথ্যালামাস থেকে কিছু নিউরন তারা এসে সুষুম্না স্নায়ুতে মিলিত হয়। সুষুম্না স্নায়ুতে এসে সেখানে তারা একটা উদ্দীপনার সংকেত পাঠায় যে এখানে একটা সংকট ঘটেছে। সেই সংকটের যে সংবাদটা সেটা সুষুম্না স্নায়ুতে পৌঁছে যাবার পর সুষুম্না স্নায়ু আবার আরেকটা নিউরন দিয়ে সে তখন অ্যাড্রেনালিন
অ্যাড্রেনাল গ্রন্থির মেডুলাতে ও সংকেত পাঠায় যে তুমি এবার অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন হরমোন ক্ষরণ করো এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। এবার আমরা দেখব যে সংকটকালীন সময়টা যদি দীর্ঘমেয়াদী সংকট সময় হয়। দীর্ঘমেয়াদী বলতে কি, ধরো অনেক দিন কোনো একটা চাপের মধ্যে আছে মানুষ, হয়তো কেউ খুব অসুস্থ আছে তার জন্য খুব চিন্তা করছে, বা নিজের ধরো ক্যান্সার হয়েছে কারুর, সে ক্যান্সারটা নিয়ে কী হবে চিন্তা করছে, কোথাও লোন শোধ করতে হবে, বিভিন্ন কারণে মানুষের মধ্যে মানসিক চাপ বা স্ট্রেস হয়। তো এই যে স্ট্রেসটা অনেক দিন চলে তাকে বলে দীর্ঘ সময় মেয়াদী সংকটকালীন সময়। তো এই সময় কি হয়, এই সময়ে এটাও একটা উদ্দীপনা, কিন্তু দীর্ঘমেয়াদী চলতেই থাকে এই উদ্দীপনাটা। এই উদ্দীপনার ফলে এই যে আমাদের হাইপোথ্যালামাস আছে মস্তিষ্কের মধ্যে, হাইপোথ্যালামাসের থেকে এক হরমোন বেরোয়, সেই হরমোন আবার কোথায় আসে, এই পিটুইটারি গ্রন্থিতে। পিটুইটারি গ্রন্থি থেকে তখন সেই হরমোন, এইটা উদ্দীপনা, এই উদ্দীপিত হয়ে ও তখন ACTH হরমোন পিটুইটারি ক্ষরণ করে। ACTH মানে কি, অ্যাড্রেনো কর্টিকোট্রপিক হরমোন। তাহলে কি হলো আসলে, তাহলে হাইপোথ্যালামাস উদ্দীপিত হলো, সে হরমোন ক্ষরণ করলো, সেই হরমোন পিটুইটারিতে এলো, পিটুইটারি তখন পিটুইটারি গ্ল্যান্ড থেকে ACTH বলে একটা হরমোন বেরোলো। সেই হরমোনটা কি হরমোন আমরা জানি সরাসরি রক্তে মিশে যায়। ধরো এটা একটা রক্তবাহ কোনো শিরা বা ধমনী, ধমনী, সেখানে গিয়ে রক্তে মিশে গেল। এবার রক্তে বাহিত হয়ে এটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্সে এলো। এই কর্টেক্সকে তখন এই ACTH বলবে যে তুমি হরমোন ক্ষরণ করো। তখন ওরা কি হরমোন ক্ষরণ করে, তা দু রকমের হরমোন, একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড হরমোন আর একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড হরমোন। আর এই দুটোই হচ্ছে স্টেরয়েড হরমোন। বোঝা গেল? এরপর আমরা দেখব যে স্বল্পকালীন যে সংকট হয় বা স্ট্রেস হয়, সেই উদ্দীপনাটা অল্প সময়ের জন্য থাকলে মানুষের শরীরে, মানে আমাদের শরীরে কি কি পরিবর্তন হয়, এবং দীর্ঘকালীন সংকটের সময় আমাদের কি কি পরিবর্তন হয়। এবার আমরা দেখব অ্যাড্রিনালিনের আপৎকালীন হরমোন। এবার দেখব অ্যাড্রিনাল গ্রন্থির, প্রথমে বলেছিলাম স্বল্প মেয়াদী হরমোনের কথা। তো এবার স্বল্পমেয়াদী হরমোন কিভাবে, স্বল্পমেয়াদী সংকটকালীন যে হরমোন, তখন আমরা কি বলেছিলাম যে অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা থেকে অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন হরমোন বেরোয়। এবার তারা কিভাবে কাজ করে, কি কি হয় এই প্রভাবে, তাৎক্ষণিক কার্যের জন্য রাসায়নিক শক্তি বৃদ্ধি পায়। প্রথমে তাৎক্ষণিক কাজ কি, ধরো তুমি একটা কিছু বাঘ আসছে, চোখের সামনে বাঘ দেখলে, কিছু ভয়ঙ্কর প্রাণী দেখলে তুমি ছুটে পালাবে। তা ছুটে পালাতে গেলে তোমার সঙ্গে সঙ্গে একটা শক্তির দরকার। তো তোমার মাংসপেশিতে যে সমস্ত স্কেলিটাল মাংসপেশি আছে, সেই সব স্কেলিটাল মাসলে তোমাদের শক্তি বৃদ্ধি দরকার আছে, তবে তো তুমি দৌড়ে পালাতে পারবে, মুভমেন্ট হবে, তোমার গতি বৃদ্ধি পাবে। তো এই যে শক্তি, এই শক্তিটা কোথা থেকে আসবে না, গ্লুকোজ থেকে। তাহলে রক্তে তাহলে আমার গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি হতে হবে। তাহলে তাৎক্ষণিক কার্যের জন্য, মানে যেটাই করো, ফাইট অর ফ্লাইট, পালিয়ে যাও অথবা আক্রমণ করো, এটাকে জুঝবার জন্য, যে কোনো কাজের জন্যই তোমার রাসায়নিক শক্তির প্রয়োজন হবে বাড়ানো। সেই রাসায়নিক শক্তিটা কোথা থেকে পাবো না, আমরা গ্লুকোজ থেকে পাবো। এই গ্লুকোজটা আবার কোথায় আসবে না, লিভারে আমাদের যে গ্লাইকোজেন সঞ্চিত থাকে, সেই গ্লাইকোজেনটাকে ভেঙে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। রক্তের 3 নম্বর হচ্ছে রক্তের গতি বৃদ্ধি পায়। এবার ধরো রক্তের গতিটা না বৃদ্ধি পেলে, রক্ত বেশি পরিমাণে এবং স্পিডে যদি আমাদের এইসব হাত পা যে সমস্ত স্কেলিটাল মাসলের কি বলবো, অস্থি পেশি যেগুলো আছে, অস্থির সঙ্গে সংযুক্ত যেসব পেশি, সেই সব পেশিগুলোতে যদি আমাদের রক্তের মাত্রা বৃদ্ধি না পায়,
গতি বৃদ্ধি না পায়, গ্লুকোজ বেশি পরিমাণে তাড়াতাড়ি না যায়, তাহলে আমরা দৌড়তে পারবো না। তাহলে রক্তের গতি বৃদ্ধি পায়। এই গতিটা কেন বৃদ্ধি পায় আমি তোমাদের পরে বলছি। এবার আমরা দেখেছি দৌড়তে থাকি বা ফাইট করি, যাই করি, তার কারণে কি হয়, শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি পায়। শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি পাওয়া মানে কি, আমরা বেশি বেশি শ্বাস প্রশ্বাস ফেলি, তার মানে আমরা বেশি বেশি অক্সিজেন নিই। তাহলে এবারে এই যে অক্সিজেন, এই অক্সিজেনটাই এই গ্লুকোজটাকে ভেঙে তারপরে রাসায়নিক শক্তিটা দেবে। তাহলে একটার সঙ্গে একটা কিভাবে জড়িত, দৌড়বো রাসায়নিক শক্তি বৃদ্ধি পাবে, এই অক্সিজেন বৃদ্ধি পাবে, অক্সিজেন আবার এই গ্লুকোজটাকে ভেঙে দেবে, গ্লুকোজটা ভেঙে আবার শক্তি বৃদ্ধি পাবে, পরপরে ভাবে জড়িত। আর কি, বিপাক ক্রিয়ার বৃদ্ধি ঘটে। বিপাক ক্রিয়া মানে কি, গ্লুকোজের বিপাকটাকে, যত অক্সিজেন আমি বেশি নেব তত গ্লুকোজের বিপাক বেশি হবে, তত এনার্জি বা শক্তি বেশি নির্গত হবে, যেটা কিনা আমাদের দৌড়ের জন্য স্কেলিটাল মাসল বা অস্থি সঙ্গে যে মাংসপেশি লেগে থাকে সেইগুলো মাংসপেশিতে বেশি বেশি রক্ত সংবহন হবে। আর কি হয়, রক্ত প্রবাহের ধারার পরিবর্তন ঘটে। সরি, কি হয় না, রক্ত প্রবাহ, যে আমাদের যে গোটা শরীরের যে একটা রক্ত, সেই রক্তের তো একটা নির্দিষ্ট পরিমাণ আছে। তো এবার আমি যদি স্কেলিটাল মাসেলে রক্ত বাড়িয়ে দিই, আমার পায়ে, হাতে ইত্যাদি জায়গায়, চোখের তারায় ইত্যাদি যদি আমি রক্ত সঞ্চালন, রক্তটার পরিমাণ বৃদ্ধি করে দিই, তাহলে কি হবে, তাহলে অন্য জায়গায় তো ঘাটতি পড়বে। তাহলে কোথায় ঘাটতি পড়ে না, বৃদ্ধি পায় হচ্ছে স্কেলিটাল মাসলে, আর ঘাটতি পড়ে কোথায়, ধরো আমাদের যে পাচন তন্ত্রের সঙ্গে যুক্ত যে সমস্ত রক্তনালী আছে, পাচন তন্ত্রে রক্তের সাপ্লাই কম হবে, আমাদের রেচন তন্ত্রে আমাদের রক্তের সাপ্লাই কম হবে। আবার কি অদ্ভুত, হার্টের মাসলে গিয়েও রক্তের যে পরিমাণ কম হবে। কেন, ওরা রক্তনালীগুলোকে তখন কি করে, সংকোচন করে দেয়। এই পাচন তন্ত্রে যত রক্তনালিকা আছে বা রেচন তন্ত্রে যত রক্তনালিকা আছে সেগুলোকে সংকুচিত করে। সংকুচিত করলে কি হয়, এখান দিয়ে রক্তের প্রবাহ অত্যন্ত কমে যায়। তখন ওই বেশি যে রক্তটা, তখন এক্সেস রক্তটা যেটা থেকে গেল, সেইটা তখন গিয়ে আমার স্কেলিটাল মাসলে, হাড়ে ইত্যাদিতে, হাড়ের সঙ্গে যুক্ত যে সমস্ত অস্থির সঙ্গে সেই মাসলগুলোতে বা মাংসপেশিগুলোতে সেগুলো যেতে পারে, সেখানে সাপ্লাই হতে পারে। আর কি হয়, হৃদপেশিতে, আমাদের হৃদপিণ্ড যে পেশি দিয়ে গঠিত, সেখানেও কিন্তু হৃদপেশিতেও কিন্তু সংকোচন ঘটে। কেন, সংকোচন ঘটলে তাহলে সে হৃদপিণ্ডটা পাম্প করতে পারবে। পাম্প করতে গেলে তো সংকুচিত হতে হবে, খোলা আছে, পাম্প করতে হবে, তাহলে পাম্প করতে গেলে আমাকে সংকুচিত হতে হবে। তো হৃদপিণ্ডের যে মাংসপেশি আছে সেগুলোও সংকুচিত করে। তাহলে কারা করে, এটা হচ্ছে এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিনের এটা হচ্ছে কাজ। তাহলে স্বল্প মেয়াদি বা আপৎকালীন সময় কি হয়, আমাদের কি বেরোয়, এপিনেফ্রিন বা নর এপিনেফ্রিন ও নর এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন ও নর অ্যাড্রেনালিন। তাদের তাহলে কাজগুলো কি কি, এই হলো তাদের কাজ। তাৎক্ষণিক কাজের জন্য রাসায়নিক শক্তি বৃদ্ধি ঘটে। কি করে হয় না, গ্লাইকোজেন ভেঙে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়, রক্তের গতি বৃদ্ধি পায়, শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি পায়, বিপাক ক্রিয়ার বৃদ্ধি ঘটে, রক্ত প্রবাহের ধারার পরিবর্তন ঘটে, আর চোখের তারার আকৃতির পরিবর্তন হয়। ধরো একটা কিছু ভয়ঙ্কর জিনিস, আমাদের চোখের তারা বিস্ফারিত হয়ে ওঠে, এটাও হচ্ছে কিন্তু এই অ্যাড্রেনালিন অর অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে। বোঝা গেল? এরপরে আমরা আসবো, কালকে আমরা পড়ব যে, ঠিক আছে, সরি, এরপরে আমরা বাকি থাকলো কি না, আপৎকালীন তো হয়ে গেল, মানে তাৎক্ষণিকটা। এরপরে হবে দীর্ঘকালীন যে স্ট্রেস, দীর্ঘমেয়াদী যে স্ট্রেস বা চাপ, সেই চাপের জন্য শরীরে কি কি পরিবর্তন হয় সেটা আমরা এরপরেই দেখব। আচ্ছা, আমরা বলছিলাম দীর্ঘকালীন সংকট সময়ে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে হরমোন বেরোয়। এবার অ্যাড্রেনাল কর্টেক্স থেকে মানে কি, ওপরের ভাগটা, এই যে কর্টেক্স, সেখান থেকে কি কি হরমোন বেরোয়, দুটো, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড হরমোন আর একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড হরমোন। এখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে দীর্ঘকালীন সংকটের সময় এই যে দুটো হরমোন বেরোয়,
আগে আমাদের জানা দরকার যে দীর্ঘকালীন সংকট কোনগুলো। দীর্ঘকালীন সংকট বলতে ধরো দীর্ঘকাল ধরে কোনো কারণে মন খারাপ, বাড়িতে ঝগড়াঝাটি চলছে দিন রাত্রি, কেউ মারা গেছেন সেটা ভুলতে পারছি না, এই যে ধরনের অসুস্থতা, বহু দিন ধরে বিছানায় পড়ে আছে, এই যে সময়ে মনের উপর চাপ পড়ে সেটাকেই বলা হয় দীর্ঘকালীন সংকট। আর এই দীর্ঘকালীন সংকটটাও একটা উদ্দীপনার কাজ করে। উদ্দীপিত হয়ে তোমাদেরকে যে ছবিটা রয়েছে দেখো আগের ছবিটাতে, সেই ছবিটায় দেখো হাইপোথ্যালামাস থেকে কিছু হরমোন এসে অ্যান্টেরিয়ার পিটুইটারিতে পৌঁছয়। এবার অ্যান্টেরিয়ার পিটুইটারি তখন ACTH নামে একটা হরমোন ক্ষরণ করে। সেই হরমোনটা রক্তস্রোতে এসে মিশে কোথায় যায়? এই অ্যাড্রেনালের কর্টেক্সে এসে পৌঁছয়। কর্টেক্সে এসে পৌঁছানোর পরে কি কি বেরোয়? একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড আর একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। মিনারেলোকর্টিকয়েড মানে কি? এই যে রক্তে আমাদের সোডিয়াম থাকে, জল থাকে, এই সোডিয়াম এবং জল আমাদের মূত্রের মাধ্যমে কিডনি বা বৃক্ক থেকে বেরিয়ে যায়। তো এখন দেখা যায় যদি মিনারেলোকর্টিকয়েড হরমোন বেশি বেরিয়ে যায় তাহলে বৃক্ক সোডিয়াম আয়নগুলো অর্থাৎ এই মিনারেলগুলোকে মূত্রের সঙ্গে বের করে দিতে পারে না, বরং সেটা পুনঃশোষণ হয়, শোষণ হয়ে আবার রক্তে আসে। এবার এই যে সোডিয়ামটা কি? একটা সলিউট মানে তোমরা সেই পড়েছো দ্রবণ, দ্রাবক। তো এই যে দ্রাব পদার্থ, এই যে সোডিয়ামটা বেশি হয়ে গেলে কি হবে? রক্তের ঘনত্ব বাড়বে। তো এই সোডিয়ামটাকে ঘনত্ব বাড়লে শরীরের জলের পরিমাণটাও বাড়বে, কিডনি থেকে জলটাও বেশি বেশি করে রক্তে এসে মিশবে, মূত্র হিসেবে খরিত না হয়। মূত্রের মাধ্যমে, রেচনের মাধ্যমে যে বেরিয়ে যায় সেই জলটাও সোডিয়ামের সঙ্গে মিশবে। ফলে কি হবে? রক্তে যখন এই সোডিয়াম এবং জল বেড়ে যাবে, এবার যেই জলটা বেড়ে গেল, সোডিয়াম বেড়ে গেল, তার মানে কি? রক্ত যে আয়তন ছিল যে নির্দিষ্ট মাত্রায়, সেই আয়তনটা বৃদ্ধি হয়ে গেল। তাহলে মিনারেলোকর্টিকয়েড হরমোনের কি কাজ? রক্তে সোডিয়াম এবং জলের পরিমাণ বৃদ্ধি করে আর রক্তে আয়তন বৃদ্ধি করে। এবার চলে এসো গ্লুকোকর্টিকয়েডে। এই যে আয়তন বৃদ্ধি হলো, এবার যেই আয়তন বৃদ্ধি হলো তখন কি হয়? গ্লুকোনিওজেনেসিস ঘটে। গ্লুকোনিওজেনেসিস মানে কি? গ্লুকোকর্টিকয়েড হরমোন যেই বেরোয় তখন রক্তের যে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজগুলো তো থাকেই, তাছাড়াও ফ্যাট এবং যে প্রোটিন আছে আমাদের শরীরে, সেই শরীরের ফ্যাট এবং প্রোটিনগুলোকে ভেঙে দেয়। কে ভেঙে দেয়? এই গ্লুকোকর্টিকয়েড হরমোন ভেঙে দিয়ে কি করে? ফ্যাট এবং প্রোটিন থেকে আবার রক্তে গ্লুকোজ তৈরি করে। তার মানে কি? এমনি গ্লুকোজ ছিল, আবার ফ্যাট আর প্রোটিনের থেকেও ভেঙে গিয়ে গ্লুকোজ তৈরি হলো। তাহলে টোটাল রক্তে আমাদের গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেল। এবার এই যে ফ্যাট এবং প্রোটিনের ভাঙন, কিসে ভাঙন? গ্লুকোজের ভাঙন মানে গ্লুকোকর্টিকয়েড হরমোন যখন ফ্যাট এবং প্রোটিন ভেঙে গ্লুকোজ তৈরি করে, ফ্যাট ও প্রোটিন থেকে গ্লুকোজের তৈরি হওয়ার ভাঙনের মাধ্যমে প্রক্রিয়াটিকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। এবারে এই যে ধরো রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেল, তাহলে বৃদ্ধি পেলে কি হবে? এবার আমরা জানি আমাদের প্যানক্রিয়াস কি করে? ইনসুলিন হরমোন তৈরি করে, বের করে। সেই ইনসুলিন হরমোন গ্লুকোজটাকে ভেঙে দেয়, ভেঙে বেশি গ্লুকোজ হলে সেটাকে কমিয়ে দিয়ে রক্তে গ্লুকোজের মাত্রাটা সঠিক রাখে। কিন্তু এই যে গ্লুকোনিওজেনেসিসে কন্টিনিউয়াস গ্লুকোজের মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে ইনসুলিনকে বেশি 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 করে কাজ করতে হচ্ছে। এই বারবার কাজ করতে 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 তখন কি হয়? ইনসুলিনের যে কর্মক্ষমতা সেটা কমে যায়, কমে গিয়ে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে। করার ফলে কি হয়? আমাদের যে রোগটি হয় সেটির নাম মধুমেহ রোগ বা ডায়াবেটিস মেলিটাস। এবার দেখো এই যে রক্তে যে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেল, তার মানে কি? রক্তর মধ্যে যে ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে তার ফলে, এবং
মিনারেলোকর্টিকয়েড যে রক্তের আয়তন বৃদ্ধি করেছে, তার ফলে রক্তের চাপ আমাদের বেড়ে যায়, অর্থাৎ ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেয়। আর একটা কাজ হয়, সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস করে। তাহলে আমরা কি কি দেখলাম? যে দীর্ঘকালীন সংকট সময় অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কি হয়, দুটি হরমোন বেরোয়, একটি নাম মিনারেলোকর্টিকয়েড আর একটি নাম গ্লুকোকর্টিকয়েড। এই মিনারেলো এবং গ্লুকোকর্টিকয়েড হরমোন কিভাবে বেরোয় না, যখন আমাদের এই দীর্ঘকালীন সংকট চলে, সেই উদ্দীপনাটা আমাদের ব্রেনকে উদ্দীপিত করে, মস্তিষ্ককে উদ্দীপিত করে। তার ফলে হাইপোথ্যালামাস থেকে কিছু হরমোন খরিত হয়। সেই হরমোনটা আসে পিটুইটারির সামনের কাছে দিকে, অর্থাৎ অ্যান্টেরিয়ার পিটুইটারিতে। সেই অ্যান্টেরিয়ার পিটুইটারি তখন উদ্দীপিত হয়ে ACTH অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন ক্ষরণ করে। এবার এই অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন তখন রক্তে মিশে যায় এবং রক্ত বাহিত হয়ে অ্যাড্রেনাল কর্টেক্সে যখন পৌঁছয়, তখন অ্যাড্রেনাল কর্টেক্সকে উদ্দীপিত করে এই দুটো হরমোন ক্ষরণ করে এবং তার ফলে এই কাজগুলো ঘটে থাকে। তাহলে এই হলো অ্যাড্রেনালের কাজ। তাহলে একটা আমরা পড়লাম আপৎকালীন সংকট বা স্বল্পমেয়াদী সংকটে আমরা পড়েছিলাম, আর একটা এখন কি পড়লাম, দীর্ঘকালীন সংকটে। এই টোটাল হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থির কাজ, তার অবস্থান এবং তাদের বেশি খরিত হলে কি হয়, সমস্ত কিছু আমাদের জানা হলো। এরপরের ভিডিওতে আমি তোমাদের এর থেকে যে ছোট ছোট প্রশ্ন আসতে পারে, সেই ছোট ছোট প্রশ্নগুলো লিখে দেব এবং তোমাদেরকে আমি মুখে উত্তরটা বলে বলে দেব। ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তাদের ভালো লাগে। সাবস্ক্রাইব করে নিও আর লাইক দিয়ে দেবো, কেমন? আচ্ছা, টাটা।